দীর্ঘদিন পর আতঙ্কের নগরীতে পরিণত হয় রাজধানী। রাজধানীর নয়াপল্টনে বিএনপির তারুণ্যের সমাবেশ আজ। অতীতের সব রেকর্ড ভেঙে তারুণ্যের সমাবেশে 15 লক্ষাধিক তরুণ তরুণীর অংশগ্রহণের বোতল উড়ায় মাছে আর গুলি করতেছে টাকা গুলি। এদিকে আজ আবারও উত্তাল হলো ঢাকার রাজপথ। বিএনপির মহাসমাবেশ ইতিহাস করেছে। দেশবাসী এবার আতঙ্কে আছে দেশে অনেক চাঞ্চল্যকর ঘটনা ঘটাতে। সবকিছুই আপনারা দেখতে পারবেন এই সম্পূর্ণ প্রতিবেদনে। তরুণ ভোটারদের কাছে টানা লক্ষ্যে আজ রাজধানীতে তারুণ্যের সমাবেশ করবে বিএনপি। দলটির 3 সহযোগী সংগঠন, যুব স্বেচ্ছাসেবক ও ছাত্র দলের যৌথ উদ্যোগে দুপুর 12টায় বাংলাদেশের রাজপথে নেমেছে সেনাবাহিনী। ঢাকা সহ বাংলাদেশের একাধিক জায়গায় সেনাবাহিনীর ট্যাঙ্ক ও সাজোয়া গাড়ি রাস্তায় রাস্তায় টহল দিতে শুরু করেছে। বর্তমান অন্তর্বর্তী সরকার যে ছাত্রদের, শিক্ষার্থীদের রক্তের উপর দাঁড়িয়ে ক্ষমতায় গেছেন, তারা এই 9 মাস পরে এসে সেই শিক্ষার্থী ছাত্রছাত্রীদের রক্তের সাথে বেইমানি করলেন। নির্বাচন নিয়ে সেনাপ্রধানের বক্তব্য, করিডোর এবং বন্দর ইস্যুতে সেনাবাহিনীর অবস্থান, ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের গুঞ্জন, রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের দূরত্ব, সরকারের সাথে সেনাবাহিনীর দূরত্ব, এরকম একটা পরিস্থিতিতে 5 আগস্ট 2024 আওয়ামী লীগ সরকারের পতনের পর সবচেয়ে ভালো ফরম্যাটে এসছে, সেটা হলো জামাত ইসলাম। তারা অনেকটা ডুবতে ডুবতে ভাসছে। আয়োজক সংগঠনগুলোর দাবি, সমাবেশে অন্তত 15 লাখ মানুষ উপস্থিত হবেন। এই সমাবেশের মাধ্যমে রাজনৈতিক মাঠে নিজেদের সক্রিয়তা ও উপস্থিতির বার্তা দিতে চায়। দলটির 3টি সংগঠনই গত কয়েক মাস ধরে অভ্যন্তরীণ কার্যক্রমের পাশাপাশি মাঠে সক্রিয় ভূমিকা রাখার চেষ্টা করছে। হতাশ বিএনপি, বাড়ছে হতাশা দলটির মধ্যে। নির্বাচন নিয়ে ডক্টর ইউনূসের সবশেষ অবস্থান নিয়ে চিন্তিত দলটির নেতারা। ডক্টর ইউনূস ও তার সরকারকে পদত্যাগ নাটক থেকে বাঁচিয়ে এখন নিজেরাই হতাশ হয়ে পড়েছেন। বিএনপির মহাসচিবের মতো মানুষকে নিয়ে ভিডিও বানাচ্ছে, মন্তব্য করছে সে ভারতের দালাল। সালাউদ্দিন সাহেবের মতো মানুষকে বলা হচ্ছে শামা ওবায়দ কিংবা রুমিন ফারহানাদের মতো উচ্চ শিক্ষিত ভাইব্রেন্ট। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম। দেশের এই অস্থিতিশীল পরিবেশের মধ্যে বিএনপি একটা মহাসমাবেশের ডাক দেয় এবং আজকে কিন্তু তাদের মহাসমাবেশটা হচ্ছে। সারা বাংলাদেশ থেকে অনেক কর্মী, অনেক আওয়ামী লীগ কর্মী, তারপরে ছাত্রদল, যুবদল সবাই কিন্তু ঢাকার উদ্দেশ্যে গিয়েছে এবং তারা আজকে সমাবেশ করতেছে এবং এই সমাবেশের মধ্যে লক্ষ লক্ষ জনতা হয়েছে। মানে যেই সমাবেশটা হচ্ছে সেটা কিন্তু এক প্রকার রেকর্ড করতেছে। দর্শক শ্রোতা, দেশের মধ্যে কিন্তু আরও অনেক ঘটনা ঘটতেছে। একদিকে ডক্টর ইউনূসের পদত্যাগের বিষয়, অন্যদিকে ডক্টর ইউনূসের বাসভবনের সামনে অনেক আন্দোলন বা রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়, অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে। গাইজ, এই বিষয়গুলো পর্যালোচনা করে দেশের মধ্যে বর্তমানে কি হচ্ছে এবং আমরা ঘটনাস্থল থেকে কি কি পাচ্ছি সবকিছু আপনাদের সামনে এই একটি ভিডিওর মাধ্যমে ধারাবাহিকলি তুলে ধরবো। আসুন আমরা কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনাতে চলে যাচ্ছি। সরকারি সংস্থার সাথে প্রথমবারের মতো দ্বিমত পোষণ করে সেনাবাহিনী যে বার্তা দিল, এই প্রসঙ্গটি নিয়ে কথা বলবো। আপনারা গতকালকে নিশ্চয়ই খেয়াল করেছেন যে সেনাবাহিনী রীতিমতো একটা সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংবাদ বিজ্ঞপ্তির শিরোনামটা ছিল এমন যে আসন্ন ঈদুল আজহায় কোরবানির পশুর বর্জন ব্যবস্থাপনা এবং ডেঙ্গু মশা নিয়ন্ত্রণে সেনাবাহিনীকে নিয়োগ প্রসঙ্গে সেনাবাহিনীর অবস্থান। ঢাকা 27 মে মঙ্গলবার সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সম্মানিত প্রশাসক তার এক বক্তব্যে জানান যে আসন্ন ঈদুল আজহায় কোরবানির পশু বর্জ্য ব্যবস্থাপনা এবং ডেঙ্গু মশা নিয়ন্ত্রণের দায়িত্বে সেনাবাহিনী নিয়োগ করা হবে। সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে বাংলাদেশ সেনাবাহিনী এ ধরনের কোনো কার্যক্রমের বিষয়ে অবগত নয় এবং ভবিষ্যতেও এ ধরনের কোনো কার্যক্রমের সাথে সম্পৃক্ত হবার পরিকল্পনা নেই। বর্তমান প্রেক্ষাপটে সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব ও জননিরাপত্তা নিশ্চিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ ধরনের কার্যক্রম পরিচালনার জন্য সংশ্লিষ্ট ও উপযুক্ত সংস্থাসমূহকে দায়িত্ব প্রদান করায় যৌক্তিক বলে বাংলাদেশ সেনাবাহিনী মনে করে। আমরা গত 10 মাসে সরকারি কোনো সংস্থার বক্তব্যের বিরোধিতা করতে দেখলাম সেনাবাহিনীর। এমনটাই তো হওয়া উচিত সেনাবাহিনীর। সেনাবাহিনী বাংলাদেশের মানুষের আশা ভরসা স্থল। চারিদিকে এত অনিশ্চয়তা, সেই জায়গায় ভরসা স্থল, সেই জায়গায় মানুষ খানিকটা হতাশ। কথা বলতেই হবে যে সেনাবাহিনীর প্রতি গত 10 মাসে আসলে হতাশ। মানুষ আশা করে হয়তো এই যে মব হচ্ছে, এখানে বিশৃঙ্খলা ঘটছে, ওখানে উশৃঙ্খল জনগণ নানা কর্মকাণ্ড করছে, নেতিবাচক, সেনাবাহিনী প্রোটেক্ট করবে। কিন্তু 10 মাসে সেগুলো হয়নি। একের পর এক ভবন বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশের মানুষ দল মতের ঊর্ধ্বে উঠে আঘাত পেয়েছে বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত বাড়ি 32 নম্বর ভাঙ্গায়। সেনাবাহিনী সেখানে উপস্থিত হয়েছিল, গিয়েছিল। সেনাবাহিনী চলে এসছে, ভাঙতে দিয়েছে। এরকম অসংখ্য শত শত ঘটনা আছে। কোনটা রেখে কোনটাকে বলবো, সেটি একটি রেডমার্ক ঘটনা, যার কারণে আমি সেটির কথা বললাম। সেনাবাহিনীর প্রতি মানুষ আসলে হতাশ।
কিন্তু হতাশার জায়গাটি আশার আলো কিভাবে জ্বালাবে সেনাবাহিনী কিংবা জ্বালাবে কিনা মানুষ সন্দেহান, আমরা সবাই সন্দেহান। সেই জায়গায় একটা গাল গপ্প ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসকের, এই গাল গপ্পের বিরুদ্ধে সেনাবাহিনীর অবস্থান, আমি এটিকে সাধুবাদ জানাই। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের একজন ব্যক্তি, তার নাম কি মোহাম্মদ এজাজ সম্ভবত, এই মোহাম্মদ এজাজ হিজবুত তাহরিরের সদস্য, নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিজবুত তাহরিরের সদস্য বলে গণমাধ্যমে খবর এসছে। কোথায় কাকে নিয়োগ করা হচ্ছে বাংলাদেশের মানুষ দেখুন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মানে বা মেয়র মানে খানিকটা মন্ত্রীর পদমর্যাদার, ঢাকা উত্তর কিংবা দক্ষিণের মেয়র। নিয়োগ করা হয়েছে নামহীন গন্ধহীন একটি ছেলেকে। এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যার অভিযোগে বিচারের মুখোমুখি হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কাজেই বুঝতেই পারছেন, যদি কোনো রাজনৈতিক পট পরিবর্তন ঘটে যায় তাহলে আবারও সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ যেই বিচারকে অবিচার বলছেন সেটি আর অবিচার থাকবে না। মানবতা বিরোধী অপরাধের মামলায় খালাস পেয়েছেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম। আগস্টে পট পরিবর্তনের পর থেকেই জামায়াতে ইসলামী একদিকে যেমন আদালতে এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের আদেশ রদ করবার জন্য আইনি প্রক্রিয়া ত্বরান্বিত করতে কাজ করছিল, ঠিক তেমনি তারা রাজপথেও এই আদালতের রায়ের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাচ্ছিল এবং এটিএম আজহারুল ইসলামের নিঃশর্ত মুক্তির দাবিতে এমনকি জামায়াতের আমির শফিকুর রহমান তিনি স্বেচ্ছায় কারাবরণের মতো কর্মসূচি ঘোষণা করেছিলেন। জামায়াতে ইসলামী বলছিল যে প্রয়োজনে তারা কারাগার ঘেরাও করবে, কিন্তু এটিএম আজহারুল ইসলামের মুক্তি দিতে হবে, কারণ 5ই আগস্টের পর ডক্টর ইউনূস যদি তার সকল মামলার রায় বাতিল করতে পারেন, ডক্টর আসিফ নজরুল যদি তার বিরুদ্ধে সকল মামলা তুলে নিতে পারেন, তাহলে তাদের নেতা এটিএম আজহারুল ইসলাম কেন আগস্টের পর থেকে এতদিন পর্যন্ত কারাগারে আটক আছেন তা নিয়ে প্রশ্ন তুলছিল এই দলটি। অন্যদিকে জামায়াতে ইসলামী অত্যন্ত নিয়মতান্ত্রিকভাবে আইনি প্রক্রিয়ায় এটিএম আজহারুল ইসলামের রায়ের বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে যাওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটি আবারও শুরু করতে আদালতে সক্রিয় হয়ে ওঠে। জামায়াতে ইসলামীর এই নেতা এটিএম আজহারুল ইসলামকে মানবতা বিরোধী অপরাধের মামলায় ফাঁসির আদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2014 সালের ডিসেম্বরে। তখন রাষ্ট্রপক্ষ থেকে বলা হয় যে মানবতা বিরোধী অপরাধের মামলায় তার বিরুদ্ধে আনা 6টি অপরাধের 5টি অভিযোগই নাকি প্রমাণিত হয়েছে। এর মধ্যে রংপুরের বদরগঞ্জে গণহত্যা, কারমাইকেল কলেজে একজনের শিক্ষকের স্ত্রী সহ 5 জনকে হত্যার অভিযোগে তাকে মৃত্যুদণ্ডের আদেশ দেয় তখন 2014তে আদালত। অন্যদিকে রংপুর টাউন হলে এনে নারীদের ধর্ষণের অভিযোগে মিস্টার আজহারুল ইসলামকে 25 বছরের কারাদণ্ড দেওয়া হয় তখন 2014 সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলার রায়ে। এবং সে সময় বলা হয় যে আদালতে প্রমাণিত অভিযোগগুলোর মধ্যে 3টি অভিযোগে তার ফাঁসি হয়েছে, একটি অভিযোগে 25 বছর এবং আরেকটি অভিযোগে 5 বছরের কারাদণ্ড হয়েছে জামায়াতে ইসলামীর এই নেতার। এটিএম আজহারুল ইসলামের বিরুদ্ধে সেই রায় ছিল জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের বিরুদ্ধে দেওয়া 8ম রায় সে সময়কার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের। এরপর 2019 সালের অক্টোবরে সে সময়কার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন 4 বিচারপতির আপিল বেঞ্চ কিন্তু আপিল শুনানি শেষেও এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের আদেশ বহাল রেখেছিল। বিএনপিকে ভাঙনের চেষ্টা করা হচ্ছে, কেন করা হচ্ছে, কি জন্য করা হচ্ছে, আজকে এ নিয়ে বিস্তারিত আলোচনা করব, সকলে শেষ পর্যন্ত দেখবেন। 5ই আগস্টের পরবর্তী সময় বিএনপির নেতা সালাউদ্দিন আহমেদ, যিনি স্থায়ী কমিটির সদস্য, উনি প্রচুর পরিমাণে লাইমলাইটে ছিলেন। ওনাকে নিয়ে অনেক সমালোচনা এবং আলোচনাও হয়েছে। ডক্টর ইউনূসের সাথে যখনই বৈঠক হতো বিএনপির প্রতিনিধি দল হিসেবে সালাউদ্দিন আহমেদ সবসময় মুখপাত্র হিসেবে থাকতেন। এই রিসেন্টলি ডক্টর ইউনূসের সাথে বিএনপির একটা বৈঠক হয়েছে, সে বৈঠকে বিএনপির 4 জন গিয়েছে স্থায়ী কমিটির সদস্য প্রতিনিধি হিসেবে, আলোচনা করেছে। আলোচনা করে যখন সংবাদ মাধ্যমে কথা বলবে বাইর হয়েছে, সেখানে কিন্তু সালাউদ্দিন আহমেদ আসতে লেট করেছে এবং সবার পরে এসেছে। তখন মোশাররফ সাহেব তিনি কিন্তু সংবাদ মাধ্যমের সামনে বক্তব্য দেওয়া স্টার্ট করে। সালাউদ্দিন আহমেদ কিন্তু স্পেস তখন পায়নি। অনেকক্ষণ কথা বলার পরে শেষের দিকে সালাউদ্দিন আহমেদকে যখন কথা বলতে দেওয়া হচ্ছিল না, তিনি নিজে থেকে কথা বলে উঠেছিল। তারপর আমির খসরু কথা বলেছে, তারপরে আরো একজন নেতা ছিল মঈন খান মনে সম্ভবত, তিনিও কথা বলেছে। সালাউদ্দিন আহমেদকে নিয়ে এই প্রেস সচিব যিনি আছেন প্রধান উপদেষ্টা ডাস্টবিন শফিক, তিনিও কিন্তু বিশাল বড় একটা পোস্ট করেছে। কেন এত কিছু হচ্ছে সালাউদ্দিন আহমেদকে নিয়ে? তার মেইন রিজন হচ্ছে বিএনপির অনেকেই সম্ভাব্যভাবে চিন্তা করছে সালাউদ্দিন আহমেদ আগামীতে দলের মহাসচিব হবে। এখন সালাউদ্দিন আহমেদের থেকে অনেক সিনিয়র জ্যেষ্ঠ নেতারা কিন্তু
বিএনপিতে আছে। তাদেরকে লাইমলাইটও আনা কম হচ্ছে, স্পেসও কম দেওয়া হচ্ছে। সেই কারণে সালাউদ্দিন আহমেদকে নিয়ে বেশি আলোচনা করে তাকে উপরে তুলে বিএনপির ওইসব নেতাদের সাথে একটা গ্রুপিং লাগিয়ে দেওয়া হচ্ছে। কেন লাগিয়ে দেওয়া হচ্ছে? তার মেইন রিজন হচ্ছে যত বেশি গ্রুপিং হবে তত বেশি সিনিয়র নেতারা কোণঠাসা হবে, তখন বিএনপির মধ্যে একটা কোন্দল শুরু হবে। বিএনপি তাদের কোন্দল সামাল দিবে নাকি তাদের কর্মীরা যে সারা বাংলাদেশের চাঁদাবাজি, লুটপাট, অপকর্মের সাথে জড়িত হয়ে গিয়েছে সেটা ট্যাগেল দিবে। সরকার কিন্তু ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগের কর্মীদেরকে খুঁজে খুঁজে ধরলেও বিএনপির অনেক কর্মীরা যে চাঁদাবাজি, অপকর্ম, গুম রাহাজানিতে জড়িত হয়ে পড়েছে সেটা কিন্তু ঢিলে ঢালা ভাবে দেখেছে। তাদেরকে কিন্তু অ্যারেস্ট করছেন, তাদেরকে সুযোগ দিচ্ছে। সেই সুযোগ তো তারা কাজে লাগিয়ে যা ইচ্ছে তাই করতেছে, জনগণের কাছে তারা কালার হচ্ছে। এদিক দিয়ে বিএনপিকে বিজি রেখেছে এসব চাঁদাবাজি, রাহাজানি, খুন, টেন্ডারবাজি, অপকর্মতে বিজি রাখছে, তাদেরকে অ্যারেস্ট করছে না, জনগণের কাছে কালার করছে। দ্বিতীয়ত তাদের স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে একটা গ্রুপিং লাগিয়ে দেওয়া হচ্ছে একদম ইচ্ছা প্রণোদিত ভাবে। কেন? অনেকেই বলতেছে সালাউদ্দিন আহমেদ ইন্ডিয়ার রদ দালার, তাকে ইন্ডিয়া প্রশিক্ষণ দিয়ে বাংলাদেশে পাঠিয়েছে। কারণ এটা বিএনপির এক পন্থী কিন্তু প্রচার করছে ইনিয়ে বিনিয়ে ঘুরিয়ে, যাতে সালাউদ্দিন আহমেদ কালার থাকে, তাকে বেশি লাইমলাইটে না আসা হয়। কারণ সিনিয়ররা কিন্তু লাইমলাইটে আসছে না, তারা কিন্তু বিএনপির হয়ে অনেকভাবে প্রতিনিধিত্ব করতে পারছে না। বিএনপির মধ্যে এখন অনেকগুলা গ্রুপ সৃষ্টি হয়ে গিয়েছে, কেউ আপা গ্রুপ, কেউ ভাইয়া গ্রুপ, মানে গ্রুপের শেষ নেই, কিন্তু এগুলা লাইমলাইটে এখন আসছে না। এটা হচ্ছে বিএনপির বাস্তবতা। বিএনপি যতটুকু এখন স্ট্রংলি সকলের মধ্যে দেখাচ্ছে খুব বড় দল এটা সেটা, কিন্তু ভিতরগত ভাবে এখন কিন্তু খালি কলসি হয়ে যাচ্ছে। কারণ সাংগঠনিক ভাবে যদি নিজেদের মধ্যে গ্রুপিং লেগে থাকে, কোন দল লেগে থাকে, সে দল যতই বড় হোক সামনে এগোতে পারে না। সেটাই এই সরকার ফায়দা নিচ্ছে জনগণের কাছে। এখন বিএনপি কে কালার করে ফেলছে, কারণ আওয়ামী লীগ নেই, যত অপকর্ম হচ্ছে বিএনপি বড় দল হিসেবে তার নেতা কর্মীরা করতেছে। এবং রিসেন্টলি এক্সেল বাবু, তারপরে সাধন হত্যা হয়েছে, এক্সেল বাবুর মতো সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে, আবার নারায়ণগঞ্জ জাকির হোসেনের মতো সন্ত্রাসীকে ছেড়ে দেওয়া হয়েছে। অনেক ব্যাপার নিয়ে জনগণের কাছে মিশ্র প্রতিক্রিয়া আছে। তাই আওয়ামী লীগ স্টপ থাকার কারণে জনগণের লাইমলাইটে বিএনপি ছিল, বিএনপির প্রতি জনগণ এখন বিরূপ মনোভাব সৃষ্টি হচ্ছে। সেই কারণে এই সরকার যত কিছু করার ইচ্ছা করতে পারতেছে, বিএনপির কথা তেমন গুরুত্ব দিচ্ছে না। আবার বিএনপি যখন এই সরকারকে একটু চাপ দেওয়া শুরু করে, তখন কিন্তু এই সরকার বৈঠকের নাম দিয়ে একটা আইওয়াশ করে আবার জেলাও শিক্ষিত হয়ে যায়। সেই কারণে সাজ্জিস আলম, মলম হাসনাত, জুতা আসিফ, বোতল মাহফুজ, তারা এত কনফিডেন্স নিয়ে কথা বলতে পারে। তাদের কুটির জোর কিন্তু এইসব গ্রুপিং এর মধ্যে আছে। আর ভিতরগত ভাবে কিন্তু জামাতও কিন্তু আন্ডারগ্রাউন্ড থেকে এনসিপি কে সাপোর্ট দিচ্ছে, ডক্টর ইউনূসকে সাপোর্ট দিচ্ছে। সেই কারণে তো এটিএম আজাদ খুব ইজিলি খালাস পেয়ে গিয়েছে। আরো অনেক যারা আছে তারাও কিন্তু খালাস পেয়ে যাবে জামাতের, কারণ জামাত এই সরকারের প্রায় 50% ক্ষমতা শেয়ার হোল্ডার হিসেবে কাজ করছে। যতই মাহফুজ আলম টেকনিক্যালি ভাবে জামাতকে দুর্ধবার দিয়ে এসে বলুক না কেন, মানে বোঝাতে যাচ্ছে জামাতের সাথে সক্ষতা নেই এই সরকারের। এটাও একটা নাটকের অংশ, আইওয়াস। মেইন এখন টার্গেট হচ্ছে বিএনপি। বিএনপি এত সহজে নির্বাচন আদায় করে নিতে পারবে না ডক্টর ইউনূস থেকে। জামাতের কিন্তু বহুত বড় বাধা, যতই বলেন না কেন, জামাত সম্পূর্ণরূপে ব্রেকিং দিবে এই সরকারকে। আর প্রশাসন তো এই সরকারের সাথে আছেই, তাই বিএনপিকে ভাঙনের ট্যাকটিসে ফেলে দিয়েছে, নিজেদের মধ্যে গ্রুপিং লাগিয়ে দিয়েছে। জামাত কিন্তু এটা খুব ভালোই পারে। 16-17 বছর একসাথে থাকার কারণে বিএনপির কোথায় দুর্বলতা, কার সাথে কার ভিতরগত গ্রুপিং, সকল কিছুই জামাত জানে। ওই ট্যাকটিক্স গুলো ফলো করে নিজেদের মধ্যে গ্রুপিং লাগিয়ে দিয়েছে। নিজেরা এখন আধিপত্য, কে বড় নেতা হবে, বিএনপির সামনে কে নেতৃত্ব দিবে শীর্ষ পর্যায়ে থেকে, এসব ব্যাপারে নিজেদের মধ্যে একটা কোন্দল চলতেছে। নির্বাচন নিয়ে সেনাপ্রধানের বক্তব্য, করিডোর এবং বন্দর ইস্যুতে সেনাবাহিনীর অবস্থান, সরকার প্রধান অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের গুঞ্জন, রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের দূরত্ব, সরকারের সাথে সেনাবাহিনীর দূরত্ব। এরকম একটা পরিস্থিতিতে জামায়াত ইসলামের দুজন নেতা বৈঠক করেছেন সেনাপ্রধানের সাথে। অথচ এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে জামায়াত ইসলামের সাথে যে সকল দলের সখ্যতা রয়েছে তারাই সেনাপ্রধানের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন। আবার জামায়াত ইসলামের পক্ষে যে সকল অনলাইন অ্যাক্টিভিস্ট দেশে এবং দেশের বাইরে থেকে কথা বলছেন তারাও সেনাপ্রধানের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছেন। অথচ এই উত্তেজনাকর পরিস্থিতিতে যখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করবেন কিনা, এই সরকার থাকবে কিনা, এবং সেনাপ্রধান ভিন্ন কিছু ভাবছেন কিনা, অনেকে তো মনে করছেন সেনাপ্রধান ক্ষমতা নিতে যাচ্ছেন, এরকম একটা পরিস্থিতিতে সেনাপ্রধানের সাথে বৈঠক করলেন জামায়াত ইসলামের নেতারা। কি কথা হয়েছে সেখানে, রহস্যটা সেখান থেকে আমরা বুঝতে পারবো, একটু দেখে নেই। এই বৈঠকে অংশ নিয়েছিলেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান এবং নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। সংবাদ মাধ্যমকে বৈঠক সম্পর্কে মোহাম্মদ তাহের বলেন, আসলে তো এটা সৌজন্য সাক্ষাৎ ছিল, আর সামগ্রিকভাবে বর্তমান পরিস্থিতির ব্যাপারে কিছুটা কথাবার্তা বলেছি, এই তো। কী কী বিষয় আলোচনা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, সেনাপ্রধান বা সেনাবাহিনীর কারো সঙ্গে আমাদের ফরমালি কোনো বিষয়ে আলোচনা হয়নি। নির্বাচন বা অন্যান্য রাজনৈতিক বিষয় আলোচনা হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তাহের বলেন, এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ।
গুরুত্বপূর্ণ। যতটুকু বলেছি তাই, এর বেশি কিছু বলতে পারবো না। তিনি উত্তর দিয়েছেন এর বেশি কিছু বলতে পারবো না, তার মানে কথা হয়েছে তিনি বলতে পারবেন না। হয়তোবা তার দলের যিনি আমির ডাক্তার শফিকুর রহমান, তার নিষেধাজ্ঞা আছে, কিংবা যার সাথে বৈঠক হয়েছে সেনাপ্রধান, তিনি হয়তো চাননি কি আলোচনা হয়েছে সেটা সামনে আসুক। এ কারণে তিনি বলছেন তিনি বলতে পারবেন না, কিন্তু তিনি অস্বীকার করছেন না যে রাজনৈতিক বিষয়ে এবং বর্তমানে যে উত্তেজনাকর পরিস্থিতি চলছে সেটা নিয়ে কোনো কথা হয়নি। তাহলে সেনাবাহিনী বা সেনাপ্রধান কি ভিন্ন কিছু ভাবছেন, কোনো কিছু কি ঘটাতে চাইছেন, যেটা জামাত ইসলামের সাথে বৈঠকে তারা আলোচনা করেছেন, যে কারণে এটা জামাত ইসলামের নায়েবে আমির মোহাম্মদ তাহের সংবাদ মাধ্যমকে বলতে পারছেন না কিংবা বলতে চাইছেন না। এখন প্রশ্ন হলো, জামাত ইসলামের সাথে সেনাবাহিনীর সখ্যতা কোথায়? কারণ জামাত ইসলামের পক্ষে যাদের অবস্থান তারাই সেনাপ্রধানের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। আবার কিছুদিন আগে আমরা দেখেছি জামাত ইসলাম কিংবা তাদের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের সাথে এনসিপির একটা দূরত্ব তৈরি হতে, অথচ 5 আগস্টের পর থেকে আমরা দেখেছি এনসিপির সাথে কিংবা তার আগে জাতীয় নাগরিক কমিটির সাথে জামাত ইসলাম এবং শিবিরের একটা সখ্যতা ছিল। 5 আগস্টের পর থেকে বিএনপি এবং জামাতের দূরত্ব বেড়েছে এবং সেটা একটা তিক্ততার পর্যায়ে চলে গেছে। অবশ্য মাঝে মাঝে কিছু তথ্য আমাদের সামনে আসে যখন মনে হয় তারা নিজেদের মধ্যে কথাবার্তা বলছেন এবং আবার নিজেরা একত্র হবার বা একই সুরে কথা বলবার চেষ্টা করছেন। কখনো কখনো নির্বাচন ইস্যুতে আমরা দেখেছি লন্ডন থেকে ঘুরে আসবার পর জামাত ইসলামের আমির নির্বাচন চাইলেন আগামী রমজানের আগে, যেটা অনেকটাই বিএনপির দাবির সাথে মিলে যায়। যদিও পরবর্তীতে আমরা আবার দেখেছি তিনি ভিন্নভাবে কথা বলছেন, যেটা আবার এনসিপির সাথে মেলে। আবার এনসিপি এবং জামাত ইসলামীকে পেছন থেকে যারা সহযোগিতা করছেন বলে আমরা জানি, যারা তাদের পক্ষে জনমত তৈরির চেষ্টা করছেন, যে সকল অনলাইন অ্যাক্টিভিস্ট, তাতে দেশ অস্থিতিশীল হোক বা না হোক সে ব্যাপারে তাদের কোনো ভ্রুক্ষেপ নেই, কিন্তু তারা যে কোনোভাবে জামাত ইসলাম এবং এনসিপিকে সামনে আনবার চেষ্টা করছেন, তাদের পক্ষে জনমত তৈরি করবার চেষ্টা করছেন। তারা সেনাপ্রধানের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন। এদিকে আবার জামাত ইসলাম বৈঠক করছে সেনাপ্রধানের সাথে। আরেকটা কথা আমাদের নিশ্চয়ই মনে আছে, 5 আগস্ট প্রথম শেখ হাসিনা পালিয়ে যাবার পর সেনাপ্রধান জাতির উদ্দেশ্যে কথা বললেন, তখন তিনি সবার আগে জামাত ইসলামের কথা বলেছিলেন। গেল কয়েকদিন যাবৎ বাংলাদেশের বিভিন্ন সীমান্তে, বিশেষ করে ভারত পাকিস্তান যুদ্ধটা শুরু হওয়ার পর, নাটকীয় যুদ্ধ, আমরা দেখেছি বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে রাতের আধারে অথবা দিনের আলোতেও নির্জন যেই সীমান্তবর্তী এরিয়াগুলো আছে ভারত এবং বাংলাদেশের মধ্যে, সেখানে ভারতের বিএসএফ ভারতের বিভিন্ন জায়গা থেকে অনেক মানুষকে ধরে বাংলাদেশি বলে, রোহিঙ্গা বলে বাংলাদেশের মধ্যে রাতের আধারে অথবা দিনের আলোতে পুশিন করে দিচ্ছে। সিস্টেম হচ্ছে যে কোনো দেশে যদি কোনো অবৈধ লোক থাকে তাকে আইনের মাধ্যমে ওই দেশ থেকে যেই দেশের নাগরিক ওই দেশে ফেরত পাঠাবে, কারাবরণ করবে অথবা জেল টেল খাইটা। কিন্তু এই যে আসলে কোন দেশের নাগরিক, রোহিঙ্গাদেরকে বাংলাদেশের নাগরিক বলে চালাই দেওয়া হচ্ছে। আবার ভারতের অরিজিনাল মানুষও কিছু, আমরা দেখছেন যে লাস্টবার যে ঘটনা ঘটছে 4 জন ভারতীয় নাগরিককেও বাংলাদেশি বলে বাংলাদেশে কিন্তু পাঠানো হয়েছে, কারণ এরা বাংলা ভাষাভাষী মানুষ। এখন এই ঘটনাগুলো নিয়ে আমাদের সরকারের মধ্যে খুব বেশি যে স্পিড আছে তা না। স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বলছেন যে তারা পুশিন করছে, আমরা পাল্টা জবাব ওইভাবে দিব না, আইনের ধারায় থেকে রুলস মানে, তো রুলস কি ভারত মানতেছে? এখন এই ধরনের ঘটনা গতকালকে দেখছি যে পুশিনের ঘটনা ঘটছে। এখন আমরা কি মুখে মানে ললিপপ দিয়ে চষবো? আমাদের বিজিবির ভূমিকা কতটুকু থাকবে, সেনাবাহিনী কতটুকু ইনভলভ হবে, বা ভারত বিষয়টাকে কতটুকু হালকা নিচ্ছে? তবে আমি ধন্যবাদ জানাই সেনা সদর দপ্তর থেকে যেই বক্তব্য এসেছে। সেনা সদর দপ্তরে আমাদের যিনি প্রেস ব্রিফিং করেন, তো ওনার কাছে প্রশ্ন ছিল এই যে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে মানে সীমান্তবর্তী এরিয়াগুলো থেকে ভারতের বিএসএফ কর্তৃক বাংলাদেশের নাগরিক বলে, রোহিঙ্গা সহ বাংলাদেশের তো 2-4 জন আছে, ভারতের নাগরিককে পুশিন করাচ্ছে। এই ব্যাপারে সেনাবাহিনীর অবস্থান কি? কারণ এটা তো সার্বভৌমত্বের ইস্যু। এই পুশিনের মধ্যে তো রয়েরও 2-4টা এজেন্ট ঢুকা দিতে পারে, আমরা কেমনে শিওর হবো যে কে কার লোক? তো সেনা সদর থেকে বলা হয়েছে বেসিক্যালি বিষয়টাতে সরাসরি সেনাবাহিনী চাইলেও ইনভলভ হতে পারে না। কেন? আন্তর্জাতিক কিছু নিয়ম আছে। সীমান্তবর্তী এরিয়াগুলোতে কাজ করবে বাংলাদেশে যেমন বিজিবি কাজ করছে, ভারতে করতেছে বিএসএফ, কিন্তু আমাদের সেনাবাহিনী চাইলেই সীমান্তে গিয়া বিজিবির দায়িত্বটা পালন করতে পারবে না। এটার জন্য আবার সরকারের বিশেষ নির্দেশনা লাগবে, আবার এটা সম্পর্কে আইন কানুনও আছে একটা ইন্টারন্যাশনালি। তো সেই জায়গা থেকে আমাদের সেনাবাহিনী বিষয়গুলো সম্পর্কে অবগত আছেন এবং পুশিন বাংলাদেশ সেনাবাহিনী সেটাকে সমর্থন করেন না। যদি সরকার নির্দেশ দেয়, বিজিবি যদি এটাতে ফেলিউর হয়, দেন আমাদের প্রাণপ্রিয় সেনাবাহিনী তারা সীমান্তে যাবে এবং এই ব্যাপারে অ্যাকশন নেবে, কারণ পুশিন কোনোভাবেই এটা কিন্তু কাম্য নয়। তো চাইলেই কি এখন যাইতে পারে না? ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের অথবা আমাদের রাষ্ট্রপতির নির্দেশ যদি না আসে, তাহলে সেনাবাহিনী চাইলেই সীমান্তে গিয়ে অবস্থান নেওয়া অথবা
পুশিন করা ব্যক্তিদেরকে ভারতে আবারও রিপুশিন করা এটা সম্ভব না। আপাতত এই দায়িত্বটা পালন করতে হচ্ছে বিজেপিকে। তো বিজেপি কতটুকু সফল হচ্ছে? অনেক জায়গায় সফল হচ্ছে, অনেক জায়গায় ব্যর্থ হচ্ছে। ব্যর্থ কোথায় হচ্ছে? ভারতের সাথে বাংলাদেশের কিন্তু বিশাল একটা সীমানা। তো আমাদের যে লোকবল, আমাদের যে ম্যানেজমেন্ট, এটা আসলে এত বড় বিশাল সীমানাকে পুঙ্খানুপুঙ্খভাবে মনিটরিং করার সুযোগ নেই। আর বিএসএফ কৌশলে ওই অঞ্চলগুলোকে বেছে নিচ্ছে যেখানে আমাদের বিজিবির উপস্থিতি নেই, অথবা সীমান্তবর্তী এলাকাতে কোনো গ্রাম নেই, গ্রাম থাকলেও অনেক দূরে, অথবা ছাড়া বাড়িঘর আছে। সেখান থেকে বিএসএফ করে কি, মানুষগুলোর 200, 100, 300, 50, 10, 20 নির্দিষ্ট সংখ্যক আকারে সীমান্তের মধ্যে না বলে যে বাংলাদেশে ঢুকে যাও, ঢুইকা দিকে যদি ফিরে আসছো গুলি করে মাইরা ফেলামো। তো যাদেরকে গ্রেপ্তার করে তারা প্রাণ ভয়ে বাংলাদেশের ভিতরে ঢুকতে কোথাও আসলে হয়তো বিজিবির নজরে পড়ে, অথবা স্থানীয় জনগণ তাদেরকে দেখে তারপর হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করে। তো যারা পুশিন হয়েছে তাদের ব্যাপারে রাষ্ট্রের মন্তব্য হচ্ছে, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী আমি দেখছি উপদেষ্টা যে তিনি বলছিলেন তাদেরকে নিয়ম মেনে আবার ভারতে প্রেরণ করা হবে। সেনাপ্রধানের সাথে জামায়াতে ইসলামীর নেতারা দেখা করেছেন, এবং যেই নিউজের মধ্যে এটা পেলাম সেখানে এই খবরটাও আছে। আরেকটি ভাষাটা এরকম প্রথম আলোতে, অবশ্য জামায়াতের নেতাদের আগে অন্য একটি গুরুত্বপূর্ণ দলের নেতাদের সঙ্গে সেনাপ্রধানের একটি বৈঠক হয় বলে জানা গেছে। সেটি কোনো পক্ষ থেকে নিশ্চিত হওয়া যায়নি। আমি নিশ্চিত নই এটা বিএনপি কিনা, বিএনপি হওয়ারই সম্ভাবনা বেশি, আর কোনো গুরুত্বপূর্ণ দল নেই। যাই হোক, জামায়াতের নেতারা দেখা করেছেন এবং তারা সেটা স্বীকার করেছেন, আর যে কারণে তারা এটা করেছেন আর সেটা আদৌ লাভ হবে কিনা, সেটা বিদ্যমান যে সংকট আছে সেই সংকটটাকে মানে কমাতে সাহায্য করবে কিনা, সেই ব্যাপারে একটু আলাপ করা দরকার। আমি একটু নিউজটা পড়ি। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের পদত্যাগের ভাবনা নিয়ে রাজনৈতিক অঙ্গনে তুমুল আলোচনার মধ্যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান ও নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। শনিবার রাতে সাক্ষাৎ হয়, মানে এই দুজন ডক্টর ইউনূসের সাথে বৈঠকের পর তারা সেখানে গেছেন। জানা গেছে যমুনা থেকে বের হয়ে তারা ঢাকা সেনানিবাসে গিয়ে সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন। জামায়াত নেতা আবদুল্লাহ মোহাম্মদ তাহের সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাতের ব্যাপারটি নিশ্চিত করেছেন। জামায়াত নেতাদের আগ্রহেই এই সাক্ষাৎ হয় বলে জানিয়েছেন তিনি। হঠাৎ কেন সাক্ষাৎ এটা জানতে চাইলে আবদুল্লাহ মোহাম্মদ তাহের প্রথম আলোকে বলেন, এটা কোনো বৈঠক নয়, সৌজন্য সাক্ষাৎ। সেখানে অনানুষ্ঠানিক কিছু কথাবার্তা হয়েছে। কি বিষয়ে কথা হয়েছে জানতে চাইলে এই নেতা বলেন, অনানুষ্ঠানিক কথাও তিনি বলছেন, আমরা একটা সুষ্ঠু নির্বাচন চাই, সেই লক্ষ্যে বর্তমান পরিস্থিতিতে যাতে সরকার ও সেনাবাহিনী একটা সমন্বয় সমঝোতা হয় সেজন্য জামায়াত বিভিন্ন ধরনের প্রচেষ্টা চালিয়েছে। সেনাপ্রধানের সঙ্গে এই সাক্ষাৎ সে ধরনের একটি উদ্যোগ বলে উল্লেখ করেন আবদুল্লাহ মোহাম্মদ তাহের। উনি এবার বলে দিয়েছেন, এর আগে অন্যান্য জায়গায় যে নিউজ এসেছিল সেখানে এতটা কথা বলেনি, তবে আমরা অনুমান করতে পারছিলাম সেটা হচ্ছে জামায়াতে ইসলামীর নেতারা এক ধরনের সমঝোতার চেষ্টা করছেন। আমরা কয়েকদিন থেকে খেয়াল করছি, আমি এই কথাটা বারবার বলছি যে আমাদের তিনটা শক্তি, তাদের মধ্যে সমঝোতা হতে হবে, তাদের মধ্যে একটা ভারসাম্য প্রতিষ্ঠিত হতে হবে, ইকুইলিব্রিয়াম। সরকার একটা শক্তি, বিএনপি একটা শক্তি, সেনাবাহিনী আরেকটা শক্তি। এই সরকার ততদিন ক্ষমতায় থাকতে পারবে আসলে আমি মনে করি যতদিন বিএনপি এবং সেনাবাহিনী উভয়ে এই সরকারকে ক্ষমতায় রাখতে চাইবে। এটার যে কোনো একটা যদি সরকারের ব্যাপারে খুবই ক্ষুব্ধ হয়ে ওঠে, সরকারের পক্ষে ক্ষমতায় থাকা কঠিন হয়ে যাবে। দেশের এই বিএনপির দলের বাইরেও কিছু মানুষের বা অনেক মানুষের সমর্থন আছে, তবে ডক্টর ইউনূস সরকারের প্রতি মানুষের সমর্থন কমছে, কারো ইন্টেন্সিটি কমছে। আগে কঠোর সমর্থক ছিলেন, সেটা শক্তি কমছে, কারো সমর্থন দুর্বল হচ্ছে, কেউ একেবারে সমর্থন থেকে সরে এসছেন, কেউ বিরোধিতাও শুরু করছেন। তা সে আগের যে পরিস্থিতি ছিল সেটা একেবারেই বিরাজ করছে না। কিন্তু সরকারের বিরুদ্ধে অর্গানাইজভাবে মুভ করার ক্ষমতা বিএনপিরই আছে, শক্তিটা অতটা বড়। জামায়াত অর্গানাইজ ফোর্স, কিন্তু জামায়াতের ওই পরিমাণ শক্তি নেই সেই সরকারকে ঝামেলায় ফেলবে। যাই হোক, সরকার একই সাথে এই বাকি দুটো শক্তির সাথে বিএনপি এবং সেনাবাহিনীর সাথে সংঘাতে লিপ্ত হয়েছে, মানে খুব অবিশ্বাস্যভাবে। দর্শক, আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং দেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করে, এবং তাদের মন্তব্যগুলো দেখে আমরা অনেক কিছু বুঝতে পারি যে দেশের মধ্যে কি হচ্ছে এবং বর্তমান দেশের পরিস্থিতিটা কি। দর্শক শ্রোতা, এখানে কিন্তু বিশেষ করে ডক্টর ইউনূসের বিষয়ে অনেক কথা হয়, বা এখানে যে বিএনপির যে একটা মহাসমাবেশ, সেই মহাসমাবেশ নিয়ে কথা হয়, এবং দেশের যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি। গাইজ, ডক্টর ইউনূস কিন্তু আমাদের দেশে এসেছেন ভালো কাজ করার জন্য, এবং আমাদের দেশটা কিন্তু বর্তমানে অনেক স্বাভাবিক রয়েছে। বিএনপিও কিন্তু শান্তিপূর্ণভাবে তাদের সমাবেশটি করতেছে, এবং সেই সমাবেশের মধ্যে কিন্তু তারা অনেক কথাও বলেছে। দর্শক শ্রোতা, আপনারা জানেন যে আমাদের দেশটা এখন স্বাভাবিক রাখতে সবাই এক প্রকার চেষ্টা করে, নেতাকর্মী থেকে শুরু করে তারপরে সমন্বয়ক উপদেষ্টা, সবাই কিন্তু আমাদের দেশটাকে স্বাভাবিক রাখতেছে, তারা সর্বোচ্চ চেষ্টা করে। গাইজ, তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। এই বিষয়গুলো দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।